গল্প মন সে কথা শোনে না। লেখিকা শ্যামলী রহমান। মায়ের বয়স যখন 5 বছর তখন ওর বাবা মারা যায়। মায়ের জন্ম ছিল অত্যন্ত গরিব পরিবারে। মায়ের বাবা মারা যাওয়ার পর সংসারে নেমে আসে ঘোর অন্ধকার, খেয়ে না খেয়ে জীবন চলছে। মায়ের মা অনেক কষ্টে অন্যের বাসায় কাজ করে মায়াকে খাইয়েছে। মায়ের বাবা বেঁচে থাকাকালীন এত কষ্ট ছিল না। বাবা মা আর মায়ের 3 জনের খাবার জোগাড়ের জন্য মায়ের বাবা আসাদ মিয়া রিক্সা চালাতো। এভাবে তাদের জীবন বেশ ভালোই চলতেছিল, কিন্তু কে জানতো মাদের জীবনে এত বড় সর্বনাশ নেমে আসবে। দিনটা ছিল 11 বছর আগের কোন এক শুক্রবার সকালে ঘুম থেকে ওঠে। রোজকার মতোই মায়ের বাবা রিক্সা নিয়ে বেরিয়ে যায়। ওটাই ছিল মায়ের বাবার জীবিত অবস্থায় শেষ বাড়ি ফেরা। সকালে মায়া ঘুম থেকে উঠে আঙ্গিনায় খেলতেছিল আর মায়ের মা রান্না করতেছিল। এমন সময় পাশের বাড়ির কাকি এসে মায়ের মাকে বলল যে, ওগো মায়ের মা, তোমার সর্বনাশ হয়ে গেল। মায়ের বাবা তো বড় রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, কিছু মানুষ তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। গ্রামের রহিম ভাই বলল, মায়ের বাবার অবস্থা নাকি খুব একটা ভালো না, বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে, তোমরা তাড়াতাড়ি চলো। এই কথা শুনে মায়ের মা কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বাহিরে এলো। মায়া তার মাকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? মায়ের মা এইটুকুনি বাচ্চাকে কি বলবে? কিছু বলার আগেই মায়ের মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাকে পড়ে যেতে দেখে মায়া দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। পাশের বাসার কাকি উঠোনে বিছানা পেতে মাকে শুয়ে দিয়ে মায়ের মাথায় পানি ঢালতে লাগলো। খবর এলো বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের শব্দ এলো, ছোট শিশুকণা। মায়া সেই শব্দ শুনে দৌড়ে বাহিরে এলো। এসে দেখে গ্রামের কয়েকজন মানুষ মিলে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে আসছে। সেখানে ভিড় করলো গ্রামের সব মানুষজন। মায়ের জ্ঞান ফিরতেই দৌড়ে এসে মৃত স্বামীকে কাঁদতে লাগলো। মায়া কিছুই বুঝতে পারতেছিল না, সে শুধু তাকিয়ে দেখতেছিল। অবুঝ শিশু কি বা বুঝবে? এই মায়া কই হারিয়ে গেছিলি? সুহির কথার মায়া হকচকিয়ে যায়, হুঁশ ফিরে আসে বলে কিছু না। তুই আঙ্কেলের কথা মনে পড়ে গেছিল তাই না? আমি বুঝি তো। বাবা মারা যাওয়ার সময় তখন ছোট ছিলাম, বুঝতাম কিছুই। বাবা হারানোর কষ্ট কি তখন না বুঝলেও এখন বুঝতে পারি। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে মাকে এত কষ্ট করতে হতো না, আর না করতে হতো আমাকে বিয়ে দেওয়ার এত তাড়াহুড়ো। তুই কি বিয়ে করতে চাস না? রাজি না হলেও করতে হবে, এসএসসি দিয়েছি, রেজাল্ট ভালো এসেছে। অনেক কষ্ট করে মা এই অবধি এনেছে, আর পড়ার খোঁজও চালাতে পারবে না একটা মানুষকে, আর কত চাপ দিব বল। তাই ভেবে নিয়েছি নিজের কষ্ট হলেও মায়ের জন্য বিয়েটা করব। আজকে মায়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সুহি মায়াকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। সুহি হলো মায়ার সখী, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, লেখাপড়া করেছে একসাথেই। ওদের দুজনের বন্ধুত্বটা একদম মনের মতো, একে অপরের সাথে লেগে থাকে সব সময়। কিরে হলো, তোদের পাত্রপক্ষ এসে গেছে, অপেক্ষা করছে এত তাড়াতাড়ি? মায়ের কথায় মায়া উঠে পড়ে, চোখে ছিল পানি, কারণ ওর স্বপ্ন ছিল পড়ালেখা করে একদিন ভালো চাকরি করবে। এই ভেবে দিন রাত পড়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস এনেছে। কি মূল্য থাকলো যদি বিয়ে করতে হয়? কি হলো এত করে? বিয়ের পর নিশ্চয়ই সংসার সামলাতে বলবে, পড়াশোনা চাইলেও করতে দিবে না। দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসে, ওর মা পাত্রপক্ষের সামনে এনে বসিয়ে দেয়। মায়া মাথা নিচু করে, ছিল চেহারায় লেগে আছে বিষণ্ণতা। আমার তো মেয়ে আগে থেকে পছন্দ, এখন শুধু আমার ছেলের পছন্দ হলেই কথা ফাইনাল। মায়া পরিচিত কারো কথা শুনে মাথা উঁচু করে সামনের মানুষটাকে দেখে চমকে ওঠে। রফিক স্যার আপনি? হ্যাঁ রে মা, আমি এতদিন মেয়ের মতো ভালোবাসতাম, এবার পার্মানেন্ট আমার মেয়ে বানিয়ে নিয়ে যেতে এসেছি, যাবি তো? রফিক স্যার আমাদের স্কুলের মাস্টার, আমার কাছে বাবার পরে মানুষটা উনি, যার কাছে বাবার মতো ভালোবাসা পেয়েছি। বাবা মারা যাওয়ার পর ছোট থেকে পড়ালেখায় অনেক সাহায্য করেছেন, পরীক্ষার আগে প্রাইভেট পড়িয়েছেন। মা টাকা দিতে চাইলেও নেননি। মানুষটা ভীষণ ভালো, ওনার মতো মানুষ হয় না। আমার জন্য এত কিছু করেছেন, তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কি রে মা, বলবি না তো? যাবে আমার মেয়ে হয়। আমার ছেলেকে পছন্দ হয় কিনা দেখতো। স্যারের ইশারা অনুযায়ী পাশে তাকিয়ে দেখি একজন শ্যাম পুরুষ বসে আছেন, দেখতে অনেকটা হিরোদের মতো। বসে থাকার কারণে হাইট বলতে পারছি না। তিনি গম্ভীর মুখ করে বসে আছেন, ভাব দেখে মনে হচ্ছে উনি ভীষণ বিরক্ত এখানে এসে। পাশ থেকে সুহি মায়াকে হালকা ধোকা দিয়ে বলে, দুলাভাই তো সেই হ্যান্ডসাম রে, তোর কপাল বেশ ভালো। তোর দেবর থাকবে আমায় দেশ, দুজনে একসাথে থাকবো। মায়া ইশারায় সুহিকে থামতে বলে, ওনারা শুনতে পেলে কি ভাববে? তাসফির, তোর কি মায়াকে পছন্দ হয়েছে? কে মায়া? তাসফিরের প্রশ্নে মায়ের মা উড় দেয়, বাবা আমার মেয়ের নাম মায়া, তোমার বাবা নাম বলেনি।
তাসফির মুখে বিরক্তকর ছাপ, সে নাম মনে রাখবে কি করে? ও তো বিয়ে করতে রাজি না, তার উপর এখানে এসে দেখে বাচ্চা মেয়ে দেখে আরো রাগ উঠে যায়, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, বাহিরে চলো। না, তুমি বাহিরে আসো বলে ওর বাবাকে নিয়ে গেল। কি বলবি বল। বাবা, তোমার কি আক্কেল জ্ঞান নেই? একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে আসছো? আমি মাস্টার্সে পড়ছি। তাতে কি হয়েছে? বয়স হয়তো একটু কম, সবে 16 বছর। তুই একটু মানিয়ে নিবি তাহলে হবে। সরি বাবা, আমার দ্বারা ও মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। তোমার কথায় জোর করে এখানে এসেছিলাম, কিন্তু তোমার কথা রাখতে পারছি না। তাসফির, তুই রাজি না হলে মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর ভেঙে যাবে ওর স্বপ্ন। ওর ইচ্ছে পড়ালেখা করে জীবনে কিছু করবে। অন্য কাউকে বিয়ে করলে তারা তো পড়ালেখা করতে দিবে না, সংসার করতে হবে। পড়ালেখা করার স্বপ্ন, তাহলে তুমি ওর পড়ালেখার দায়িত্ব নেও, তাহলে হয়। মায়ের মা ওর বিয়ে দিতে চায়, ওনার কিছু হলে কে দেখবে, তাই ওনার এই সিদ্ধান্ত। আমি ওনাকে কথা দিয়েছি, এখন না করতে পারবো না। ওনারা আমার উপর অনেক ভরসা করেন। আমার সিদ্ধান্ত, আমি মায়ের সাথে তোমার বিয়ে দিব। তুই যদি বিয়ের পর ওর দায়িত্ব নিতে না চাস, তাহলে আমি ওকে দেখবো, ওর কলেজে ভর্তি করাবো। তোকে কিছু করতে হবে না, শুধু তুই ওকে বিয়েটা করবি। তাসফির কিছু বলে না, রেগে মেগে একাই চলে যায়। রফিক সাহেব মাদের বাসায় আসেন, ওর মাকে জানায় তাসফির বিয়েতে রাজি, এখন বিয়ের দিন ঠিক করি। কথা মতো 5 দিন পর শুক্রবারে বিয়ের দিন ঠিক করা হয়। স্যারের আনা মিষ্টি সবাইকে দিয়ে মিষ্টি মুখ করাই। পাশের বাসার চাচি বলে, জামাই আগেই চলে কেন? বিয়েতে কি তার মতো নেই নাকি? তাসফির একটা জরুরি কাজ এসে পড়লো, তাই যেতে হলো। ও বিয়েতে রাজি বলে হেসে কথাটা পার করলো। মায়ের কেমন সন্দেহ হলো, সত্যি কি উনি রাজি? তখন মুখ দেখে মনে হচ্ছিল উনি এখানে জোর করে এসেছেন। মায়া, মা, তোমাকে কিছু কথা বলার আছে। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করব কথাগুলো বুঝবে, আর এ কথা তোমার মাকে বলবে না। মায়া মাথা নাড়ায়, যার অর্থ বলবে না। শোন মা, তোর বয়স অল্প আর মাস্টার্স করছে। ওর মতে তুই বাচ্চা মেয়ে, তাই আমার ছেলে বিয়েতে রাজি ছিল না, আমি জোর করে রাজি করিয়েছি। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই পড়ালেখা করবি, সাথে আমার ছেলেটাকে একটু দেখিস। ওর মা নেই, মায়ের ভালোবাসা পায়নি, তুই নিজেও জানিস। মা বাবা দুজনের মধ্যে একজনের ভালোবাসা না পাওয়া কতটা কষ্টের। তুই পাসনি তোর বাবার ভালোবাসা, আরও পায়নি ওর মায়ের ভালোবাসা, এই জন্য একটি বেখেয়ালি আচরণ করে। তবে তুই পরে ঠিক করে নিস। স্যার, উনি আমায় বিয়ে করতে রাজি না হলে ওনাকে জোর করার দরকার নেই, আপনি বিয়েটা ভেঙে দেন। কাউকে নিয়ে জোর করে সংসার করা যায় না। আর উনি হয়তো সত্যি বলেছেন, আমি ছোট, ওনার মতো অত বুঝি না, ওনার মতের সাথে মিল নাও হতে পারে। যার সাথে বিয়ে হবে তার মতামতও আগে দরকার। সব বুঝেছি, আর আমি যখন বলেছি বিয়েটা হবে, তার মানে হবে। এই বাবার উপর বিশ্বাস আছে তো, আমি থাকতে খারাপ কিছু হবে না। তুই বিয়ের পর লেখা চালিয়ে যাবি, আর সাথে তাসফির মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করবি। তাসফির উপরে উপরে অনেকটা কঠিন, কিন্তু ও মন থেকে একদম নরম, ঠিক ওর মায়ের মতো। আজ ওর মা বেঁচে থাকলে কত ভালো হতো, ও নিজেও এখানে আসতো। আর শোন একটা কথা, আজ হয়তো তাসফির বিয়েতে রাজি না, কিন্তু ও একদিন নিজে আমায় ধন্যবাদ জানাবে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। আজ আসি রে মা, খুব শিগগিরই একেবারে বৌমা করে নিয়ে যাব বলে স্যার বেরিয়ে গেলেন। ওনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, জীবনে কি সত্যি সুখের ছোঁয়া আসতে চলছে, নাকি অবহেলার সংসারে জীবনে বিষণ্ণতা নেমে আসবে? জ্যৈষ্ঠের দুপুর হলো বাংলার গ্রীষ্মকালীন একটি বিশেষ সময়। জ্যৈষ্ঠ মাসের এই সময়টাতে দিনের তাপমাত্রা বেশ উষ্ণ থাকে, আর সূর্যের তেজ অত্যন্ত বেশি হয়। দুপুরের সূর্য প্রখর এবং ঘাম ঝরানো, যা গ্রীষ্মের আগমনকে অনুভব করায়। এই সময়ের প্রকৃতি বেশ স্বতন্ত্র। পুকুর, হাওর বা নদী শুকিয়ে যায় এবং কৃষকেরা নতুন ফসলের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। চৈত্রের দুপুরে কাঠফাটা রোদের মধ্যে মায়া চলে গেছে মাঠের মধ্যে বিল থেকে শাপলা তুলতে, সাথে রয়েছে প্রাণপ্রিয় সখী সুহি। মায়া প্রায় বিলের মাঝে চলে গেছে শাপলা তুলতে, সুহি মানা করতে যেতে, তবুও মায়া শুনে না বারণ। অনেকগুলো শাপলা তুলে নিয়ে বিলের পাড়ে উঠে আসছে, তখনই লাঠি হাতে এসে দাঁড়ায় মায়ের মা। তোর কি আক্কেল জ্ঞান নেই রে? কাল বিয়ে আর আজ বিকেলে গায়ে হলুদ, আর তুই এই কাঠফাটা রোদের মধ্যে বিলে এসেছিস শাপলা তুলতে। আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবি, সেখানে কি এসব ধিঙ্গিপনা করবি? বলে ওর মা মারতে আসলে মায়া দৌড় লাগায় বাড়ির পথে, পিছু ছোটে ওর মা। মায়াকে ধরতে না পেরে সুহিকে বলে, তোদের এখানে কতবার আসতে না করেনি? বলিনি এই জায়গাটা ভালো না, দুপুর বেলায় ভূত পেতের আসর থাকে। আমি মায়াকে আসতে মানা করেছিলাম চাচি, কিন্তু ও আমার কথা শোনেনি, উল্টো আমায় জোর করে এনেছে। দুটোতে আমার জীবন শেষ করবে, কালকে বিদায় হলে বাঁচি যাই ভাবছিলাম, কিন্তু না, চিন্তা বেড়ে গেল। এমন ধিঙ্গিপনা শ্বশুর বাড়িতে করলে 2 দিন বাদেই দেয়া যাবে। এসব বলতে বলতে বাড়ি ফিরে আসে।
দুপুর গড়িয়ে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, ধরণীতে আলো ফুরিয়ে নেমে আসলো আধার রূপে। ছোট মাটির বাড়ির বারান্দায় গায়ে হলুদের জন্য সাজিয়ে আয়োজন করেছে। পাশের ঘরে মায়াকে হলুদ শাড়ি পরিয়ে দিচ্ছে সুহি, সে আবার সুন্দর করে শাড়ি পরাতে জানে, মায়ের থেকে শিখেছে। মায়াকে শাড়ি পরিয়ে বসিয়ে দিল বারান্দার পাশাতে, যেখানে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। কয়েক মিলে মায়াকে কাঁচা হলুদ লাগিয়ে দিল, সুন্দর চামড়ায় কাঁচা হলুদ লেগে আরো সুন্দর লাগছে। সুহি কানে কানে বলে ফেলে, সখিলু কাঞ্চা, শরীরে কাঁচা হলুদ লেগে যে তুই আরো সুন্দরী হয়ে যাচ্ছিস, তোর এই রূপ দেখিয়া দুলাভাই না বেহুশ হয়ে যায়। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে, মনে মনে বলে, রূপ দিয়ে কি সব পাওয়া যায়? রূপ দিয়ে হয়তো কাউকে মোহিত করা যায়, কিন্তু আসল ভালোবাসা পেতে যে ভাগ্য লাগে, মনের মতো মানুষ লাগে। আজ শুক্রবার বিয়ের দিন চলে আসলো। বিয়েতে গ্রামের কয়েকজনকে মাত্র, ওদের সামর্থ্য নেই এত মানুষকে বলার, তাই ছোট করে আয়োজন করে বিয়ে দিচ্ছে। রফিক সাহেবও পরিস্থিতি বুঝে বলেছেন, বরপক্ষ আসবে কয়েকজন, শুধু বিয়ে পড়িয়ে নিয়ে যাবে, পারলে ওদের বাড়ি নিয়ে গিয়ে বড় করে অনুষ্ঠান করবে। বিকেল বেলায় বরযাত্রী আসলো, পাড়ায় ধুম পড়ে গেল। বর এসেছে এই কথা মায়ের কানেও গেল, কিন্তু মনে নেই কোনো আনন্দ। আজ নিজের মা, সখী, নিজের গ্রাম, নিজের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে যেতে হবে ভেবে চোখে পানি টলমল করছে। মায়ের সে ছাড়া আর কেউ নেই, তাকে ছাড়া কিভাবে থাকবে? যদি নিজে কিছু করতে পারতাম, তাহলে মাকে নিজের কাছে রেখে নিজের উপার্জনে খাওয়াতাম। এই স্বপ্ন কি স্বপ্ন রবে? একদিন ঠিক পূরণ করবো, মাকে নিয়ে যাব নিজের নীড়ে। সন্ধ্যায় দিন কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়। তাসফির গম্ভীর মুখে কবুল বলেছিল দেখে গ্রামের মানুষের কানাঘুষা শুরু হয়েছে। বর কি রাজি না বিয়েতে? যদি রাজি হয় তাহলে বিয়ে করতে এসে মুখ গম্ভীর কেন? আর এত সময় নিয়ে কবুল তো মেয়েরাও বলে না। এসব শুনে মায়ার মনে প্রশ্ন জাগে, আর বলে, নিজেকে ভাসিয়ে দিলাম অবহেলার নৌকায়। যদি মাঝি কোনোদিন ভালোবেসে আপন করে নেন, সেই অপেক্ষায়। বিয়ে খাওয়া দাওয়া শেষ, বউ নিতে যেতে তাগদা দেয় বরযাত্রী। বেশি রাত হলে গ্রামের রাস্তায় যাওয়া বেশ মুশকিল, গ্রামের 3 কিলো ভাঙা কাজা পেরিয়ে যেতে হবে। তাসফির আর মাদের বাড়ি এক জেলায় হলেও দূরত্ব অনেকটা। মাদের বাড়ি গ্রামের কোণে, আর তাসফিরদের বাড়ি শহর মুখে। শেষ বিদায় মাকে জড়িয়ে ধরে করছে মায়া, কানা থামার জন্য এই পাশে দাঁড়িয়ে থাকা তাসফিরের মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। এত সময় কথা না বললেও এবার বলে ফেলে, কান্না শেষ হলে গাড়িতে উঠে আসতে পারো, নয়তো। গাড়িতে ওঠার পর কান্না কইল, এখন আসো বলে গাড়িতে বসে পড়ে তাসফির। মায়া নিজের মাকে ছেড়ে দিল, উঠে বসলো তাসফিরের পাশে। সিটে বসতে গিয়ে এক ঝামেলা বাঁধে, পিছন থেকে কেউ একজন ধাক্কা দেয়, হুড়মুড় করে গিয়ে ওরে তাসফিরের গায়ে মাথা। সিটের কোণে লাগতে গেলে নিজের হাত দিয়ে বাঁচিয়ে নেয় মায়াকে। পাশের সিটে বসিয়ে দেয়, জিজ্ঞেস করে, ঠিক আছো? তাসফিরের কথায় মায়া তাকায় মানুষটার মুখপানে। সেদিন একটুখানি দেখলেও আজ বিয়ের সময়ও তাকায়নি, কেবলমাত্র তাকিয়ে দেখছে। বিয়ের শেরওয়ানিতে বেশ লাগছে মানুষটাকে। শ্যামারঙা পুরুষরা তার নিজের মানুষ হলেও দূরত্ব আছে, আগে থেকে ছিল না পরিচয়। বিয়ের আগে দেখেছে আর আজ দেখছে, হয়তো বিয়ের পর হয়ে ওঠে মনের মানুষ, আর নয়তো অবহেলার মানুষ হয়ে পড়ে রবে ঘরের এক কোণে। গাড়ি এসে থামা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। তাসফির নেমে পড়ে, পিছনে মায়াও নেমে আসে। তাকিয়ে দেখে বাড়িটা সুন্দর। এমন ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন ছিল তার যখন স্কুলে পড়তো। তখন বান্ধবীদের বলতো, কোনো একদিন বিয়ে করব, সংসার হবে, একটা ডুপ্লেক্স সুন্দর বাড়িতে থাকবো দুজন, যার মনে থাকবে আমার জন্য ভালোবাসার অথই সাগর। ডুপ্লেক্স বাড়ি দেখলাম, বাকি স্বপ্নগুলো কি পূরণ হবে? বাড়ির থেকেও যে মানুষটা মনের হওয়া বেশি প্রয়োজন। কি হলো মা, দাঁড়িয়ে কি ভাবছো? বাসার ভিতরে আসো। রফিক স্যারের কথায় ধ্যান ভাঙে মায়ার। পাশে তাকিয়ে দেখে কেউ নেই, সামনে শুধু এই মানুষটা দাঁড়িয়ে আছেন, যিনি আজ থেকে আমার শ্বশুর হলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার আগে মিষ্টি হাতে নিয়ে আসে একটা সুন্দরী মেয়ে, যার বয়স আমার মতো হবে, নয়তো আমার থেকে একটু বড় হবে। কে এই মেয়েটা? শুনেছিলাম স্যারের একটাই ছেলে, তাহলে একে? মায়া, মায়া হলো সুরাইয়া, আমার বোনের মেয়ে, তোমার থেকে হয়তো একটু বড়, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজ তোমার শাশুড়ি থাকলো, মিষ্টি খাওয়াতো, কিন্তু ও তো বেঁচে নেই। তাই রত্নাকে বলছিলাম তোকে রেন মিষ্টি খাওয়াই, কিন্তু রত্না বলল ও পারবে না, ওর মাথা ব্যথা করছে। তাই সুরাইয়া বলল ও তোমায় মিষ্টি খাওয়াবে। মায়া বুঝতে পারলো এ ওর ফুফু শাশুড়ির মেয়ে। সুরাইয়া মিষ্টি চামিচে নিয়ে মায়ের মুখের সামনে ধরলো। মিষ্টি মুখে দিয়ে চিবোতেই কাশি ওঠে, নাকে মুখে লেগে যায়, ঝাল বলে হাঁপাতে থাকে মায়া। কি বলছো ভাবি? মিষ্টির মধ্যে তুমি ঝাল কই পেলে? তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? মায়া ঝাল লাগার কারণে কথা বলতে পারছে না, শুধু হাহু করছে। সুরাইয়া কথা বলে, বলো আগে পানি দেও। আমি তো পানি নিয়ে আসিনি। আচ্ছা নিয়ে আসছি বলে যাওয়ার আগে মায়ের সামনে পানির গ্লাস ধরে মায়া পানিটুকু ঢক ঢক করে খেয়ে নেয়। কিছুটা স্বস্তি পায়, চোখ মেলে দেখে নিজের মানুষরা তার সামনে যে পানি নিয়ে এসেছিল।
মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তাফসীর প্রশ্ন করে, সুরাইয়া মিষ্টির মধ্যে ঝাল আসলো কিভাবে? আমি কিভাবে, বলল তাসফ। সরি তাসফির ভাইয়া, আমি তো জানি না, এখানে তো মিষ্টি ছিল, বিশ্বাস না হলে খেয়ে দেখো বলে একটা মিষ্টি তাসফিরের মুখের সামনে ধরলো। তাসফির খেলো, কিন্তু মিষ্টির মধ্যে কোনো ঝাল ছিল না। ও মায়ের দিকে তাকালো, কিছু না বলে উপরে চলে গেল। মায়া সুরাইয়ার দিকে তাকিয়ে আছে, ও মায়াকে দেখে শয়তানি হাসি দিল। মায়া বুঝতে পারলো মিষ্টিতে ইচ্ছে করে ঝাল মিশিয়েছে, কিন্তু কেন? তার সাথে তো আমার কথা হয়নি, এই প্রথম দেখলাম, তাহলে শত্রুতা কিসের? কিছু রহস্য তো আছে, পরে জানতে হবে। নিয়ম অনুযায়ী নতুন বউকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে। অন্যান্য বিয়েতে জানায় বউ একসাথে থাকলেও মায়ের পাশে নেই। তাসফিরে নিয়ে মনে তার বিষণ্ণতার শেষ নেই। সবাই বলাবলি করছে, বউ এখানে, তাসফির কোথায়? মায়া চুপ করে আছে, কি বলবে? সে নিজেও বুঝতে পারছে অমতের জোর করে বিয়ের ফল এটা। একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে, তার ভরসার একমাত্র স্থল হয় নিজের স্বামী, কিন্তু মায়ের পাশে নেই। হয়তো নিয়তি আমার ভাগ্যে এমনটাই রেখেছিল বলে নিজের মনে নিজেই উপহাস করে। মায়া, মা তুমি উঠে পড়ো, আর বসে থাকা লাগবে, রুমে গিয়ে বিশ্রাম নিও। সুরাইয়া, তুমি মায়াকে তাসফির রুমে দিয়ে আসো তো, ও আগেই চলে গেছে আর নিচে আসলো না। ঠিক আছে মামা, আপনি রুমে যান, আমি মায়াকে নিয়ে যাচ্ছি। তুমি ওর নাম ধরে ডাকছো কেন? ও তোমার বড় ভাইয়ের বউ, তাই ভাবি ডাকবা। সরি মামা, আর এমন হবে না, এবার থেকে ভাবি ডাকবো। ভিতরে ভিতরে রাগ হলেও রশিদ সাহেবর কাছে হাসি মুখে উত্তর দিল, চলো মায়। সরি ভাবি, চলেন, দাঁতে দাঁত চেপে বলল। তুমি কি জানো তাসফির সবার সামনে থেকে তোমাকে রেখে সেই রুমে এসেছে, এখনো নিচে যায়নি, বা তোমার খোঁজ নেয়নি কেন? মায়া মাথা ঝাঁকায়, যার অর্থ ও জানে না। আমি জানি, তার কারণ বলবো কি? যদি তুমি কাউকে না বলো আমি বলেছি, তাহলে বলতে পারি। জি আপু বলেন, আমি কাউকে বলবো না। মায়া সুরাইয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ও শোনার আশায়। শোনো, তবে তাসফির এই বিয়েতে রাজি ছিল না। মামা জোর করে তোমার সাথে ওর বিয়ে দিয়েছে, নয়তো আজ এই জায়গায় আমি বউ সেজে থাকতাম। তুমি গরিব ঘরের মেয়ে বলে মামা করুণা করে এনেছে এ বাড়িতে, আর তুমিও বড়লোক আর হ্যান্ডসাম জামাই দেখে গলে গিয়ে চলে এসেছো। একবারও ভাবলে না তোমার আর তাসফির মধ্যে আকাশ পাতাল ফারাক? ও কেন তোমার মতো মেয়েকে মেনে নিবে? সুরাইয়া থেমে যায়, কারণ সামনে তাসফির দাঁড়িয়ে আছে। মনে মনে ভয় পায় সব শুনে নেয়নি তো। এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না ভাইয়া, মামা ভাবিকে তোমার রুমে দিতে আসতে বললো, তাই আসলাম। ঠিক আছে তুই যা, আমি নিয়ে যাচ্ছি। সুরাইয়া চলে যায়। তাসফির মায়ের দিকে তাকায়। তুমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি অন্য রুমে শুয়ে পড়বো। মায়া মুখ ফুটে জিজ্ঞেস করে, অন্য রুমে শোবেন কেন? তাসফির বিরক্ত হয়, কিছু বলতে গিয়েও থেমে যায়। মেয়েটার চোখে মুখে কিছু তো আছে, তাকালেই কেমন যেন মায়া লাগে। তাসফির কোনো উড় দেয় না মায়াকে, ও রুমে রেখে নিজে পাশের রুমে চলে যায়। মায়া পুরো রুমে একা। রুমটা চোখ বুলিয়ে দেখে নিচ্ছে, বেশ গোছালো রুম। এত বড় রুমে ও একা থাকবে ভেবে ভয় লাগছে। আগে কখনো একা থাকেনি, তার মধ্যে নতুন জায়গা, এই নিয়ে মায়া বেশ ভয় আছে। অনেকক্ষণ হয়ে গেছে তাসফির শুয়ে আছে, কিন্তু ঘুম ধরছে না। মাথায় শুধু একটা কথা আসছে, মেয়েটাকে ও যতই বাধ্য হয়ে বিয়ে করুক, মেয়েটা তো অনেক স্বপ্ন নিয়ে এ বাড়িতে এসেছে, নতুন জায়গা, ও ভয় পেতেও পারে। এটা ভাবনায় আসতেই এক পা দুপা ঘরে নিজের রুমের দিকে এগোয়। রুমের দরজায় হাত দিতেই দরজা খুলে যায়। অন্ধকার রুমের দরজা খুলে যাওয়াতে মায়া ভয় পেয়ে চিৎকার দেয়। তাসফির ভাবে হয়তো কিছু হয়েছে, এজন্য দৌড়ে গিয়ে লাইট অন করে। মায়া তাসফিরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। মায়ের বড় শরীর ভয়ে কাঁপছে, চোখে হালকা জল, আর তাসফিরের বুক ধুকপুক করছে। কোনো মেয়ের সংস্পর্শে এই প্রথম, তবে মায়ের কোনো খেয়াল নেই, ওর মনে ভয়ের রেশ। তাসফির ছাড়িয়ে নিতে চাইলেও মায়া ঝাঁপটে জড়িয়ে ধরে আছে। কয়েক মিনিট পর মায়া নিজে ছেড়ে দেয়, সরি বলে মাথা নিচু করে নেয়। চিৎকার করলে কেন? মায়া মুখ লুকিয়ে উড় দেয়, আমি একা থাকতে ভয় পাই, আগে কখনো একা থাকিনি, আমি ভূত ভেবে ভয় পেয়েছিলাম। তাসফির চোখ কোনো করে জিজ্ঞেস করে, আমায় কি ভূতের মতো দেখতে লাগছিল? আমি তো অন্ধকারে আপনার দেখতে পাইনি, শুধু মনে হলো কেউ দরজা ঠেলে ভিতরে আসছে। তাসফির কিছু বলে না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়ে। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে, দাঁড়িয়ে আছো কেন, ওপাশে শুয়ে পড়ো। মায়া ভয়ে কাচুমাচু হয়ে একপাশে গিয়ে শুয়ে পড়ে। যদিও কিছুটা লজ্জা লাগছিল, ব্যক্তিটা নিজের হলেও অপরিচিত, তো সময়ের সাথে পরিচিত হবে, লজ্জাটাও চলে যাবে, আর আপন হবে। এই কথাটা বলা শেষ করে ভাবে, সত্যি কি আপন হবে? উনি তো আমায় পছন্দ করেন না, স্যারের জন্য জোর করে বিয়ে করতে হয়েছে। উনার কি পছন্দের কেউ আছে নাকি? সুরাইয়া আপুর কথাগুলো সঠিক, আমি উনাদের মাঝে আসলাম। মায়া মনে হাজারো প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে।
অপর পাশের মানুষরা ভাবছে বিয়ে নামক বন্ধনে জড়িয়ে নিজেকে আটকাতে চায়নি, কিন্তু বাবা জড়িয়ে দিয়ে ভালো করলো না। রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হলো, ভোরের সূর্য পূর্ব দিগন্তে উঠেছে। এ দৃশ্য অপরূপ চিত্র তুলে ধরে, যা মনকে শান্ত করে। সকালের স্নিগ্ধ বাতাস মন ছুঁয়ে দিচ্ছে। মায়া খুব ভোরে উঠে পড়েছে। চোখ মেলে পাশে তাকিয়ে দেখে স্বামী নামক মানুষটা ঘুমিয়ে আছে। মুখের আদলখানি ফর্সা, কপালের উপরে সিল্কি ছোট চুলগুলো হেলে পড়েছে। অসম্ভব সুন্দর লাগছে মানুষটাকে, চোখ ফেরানো মুশকিল। মায়া উঠে পড়ে, কিন্তু কি করবে বুঝতে পারছে না। নতুন জায়গায় কোথায় কি সেটাও জানে না। অনেক ভেবেচিন্তে রুম থেকে বেরিয়ে নিচে যায়। গিয়ে দেখে রফিক সাহেব সোফায় বসে আছেন। মায়াকে দেখে জিজ্ঞেস করেন, এত তাড়াতাড়ি উঠে পড়েছো মা? আমার তাড়াতাড়ি ওঠার অভ্যাস, তাই উঠে পড়েছি স্যার। রফিক সাহেব হতাশ হয়ে তাকালো। কি স্যার স্যার বলছো? এখন থেকে বাবা বলে ডাকবে। তোমার নিয়ে আসার আগে বলেছিলাম তোমাকে আমি মেয়ে করে নিয়ে আসছি, তাহলে কি মেয়ে বাবাকে স্যার বলে ডাকে? পাগল মেয়ে। মায়া মাথা নাড়ায়, বলে ঠিক আছে বাবা। মায়ের চোখে জল এসেছে। বাবার ভালোবাসা পায়নি, কিন্তু আল্লাহ এই মানুষটাকে আমার জীবনে পাঠিয়েছে বাবার ভালোবাসা দেওয়ার জন্য। বাবা, আপনি তো প্রচুর চা খান, আপনার জন্য চা বানিয়ে আনি। রান্নাঘরটা কোন দিকে বলেন? সবার কি এখন উঠবে? সবার জন্য কি আনবো? সবাই বলতে আমার জন্য আর তোমার ফুফি শাশুড়ির জন্য বানাও। সুরায়া আর তাসফিরের উঠতে এখনো দেরি আছে। আর হ্যাঁ, ওই যে বাদিকে, ওখানটায় রান্নাঘর। মায়া রান্নাঘরে যায়। কোথায় কি আছে জানে না, কাকে বলবে। রফিক সাহেবকে ডাকতে চেয়েও ডাকে না। খুঁজে খুঁজে চা বানানোর জিনিস বাহির করে চা বানাতে দেয়। চা বানিয়ে নিয়ে গিয়ে এক কাপ রফিক সাহেবকে দেন। অপর কাপটা হাতে নিয়ে বলেন, বাবা, ফুফি কি এখানে আসবেন নাকি ঘরে দিয়ে আসবো? রত্নার শরীরটা একটু খারাপ বলছিল, তাই তুমি ওর রুমে দিয়ে আসো। মায়া চলে যায় উপরের ঘরে। দরজায় কড়া নাড়ে। ভিতর থেকে অনুমতি আসে ভিতরে যাওয়ার। মায়া চায়ের কাপ দিয়ে বলে, ফুফি আপনার চা। রত্না চোখ পাকিয়ে তাকান, তারপর কাপটা নেন। চা মুখে দিতেই তিনি চেতে ওঠেন। তো এটা কি চা বানিয়েছো? এত চিনি দিয়েছো কেন? এটা কি শরবত যে চিনিতে ভরে খাবো? বাবার বাড়ি কি এই সামান্য চা বানানোটাও শিখুনি? মায়ের মুখ ভয়ে কাচুমাচু হয়ে যায়। মুখে বলে, সরি ফুফি, আমি জানতাম না আপনি চায়ে কম চিনি খান, আর আমি এমনিতেও কম চিনি দিয়েছিলাম। তার মানে কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি? না না ফুফি, আমি তা বলিনি। আপনি বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি চায়ে কম চিনি দিয়েছিলাম। এ কথা শুনে ওনার মুখ চুপসে যায়। মনে মনে ভাবে, রফিককে ডাকলে ধরা পড়ে যাবো। চায়ে চিনি ঠিকই আছে, এটা বুঝতে দেওয়া যাবে না। তাই রাগ দেখিয়ে বলে, কাউকে বলার দরকার নেই, তুমি এখান থেকে যাও। মায়া বেরিয়ে আসে। ছোট মনে ভাবতে, আমি তো চায়ে চিনি কম দিয়েছিলাম, তাহলে উনি এমন মিথ্যা বললেন কেন? হয়তো উনার আমাকে পছন্দ না, এজন্য অপমান করলেন। সাথে বাবা মাকে ও শ্বশুর বাড়িতে কিছু করতে না পারলে সবাই বাবা মাকে খোঁটা দেয়, কিন্তু তারা একটা বার ভাবে না একদিক তারাও কারো বাড়ির বউ হয়ে গেছিল। এমন ভুল তাদেরও হয়েছিল। মেয়েদের জীবন এত কঠিন কেন? এর ওর কোথাও নেই, কারো জানা নেই। মায়া তার শ্বশুরের আবদারে সকালের নাস্তা পরোটা আর তরকারি বানিয়েছে। স্কুলে থাকতে একবার মায়া বাসা থেকে পরোটা আর আলুর দম রান্না করে নিয়ে খাইয়েছিল। ওনার সেই খাবারের স্বাদ নাকি এখনো জিভে লেগে আছে মনে হয়, তাই বানালো। ছোট থেকে ওর মা রান্না বান্না সব শিখিয়েছিল। গরিব ঘরে জন্ম ছিল। মা যখন কাজ করতে যেত মাঝে মধ্যে নিজেই টুকটাক রান্না করতো। এভাবে প্রায় সব রান্না শিখেছে। মায়া খাবারগুলো টেবিলে এনে রাখে। রফিক সাহেব সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন, আর রত্না ভাইয়ের পাশে বসে আছে। বাবা, পরোটা বানানো শেষ, এখন খাবেন, চলুন। রফিক সাহেব সম্মতি দেয়। বলে, যাচ্ছি একটু পর। মায়া পাশে বসে থাকা ফুফি শাশুড়ির দিকে তাকায়, বলে, ফুফি আপনি আসেন। রত্না মুখে কিছু বলে না, কিন্তু মুখ গম্ভীর করে অন্য পানে চায়, যার অর্থ শুনেও না শোনার ভান। মায়া, মা তুমি তাসফিরকে ডেকে আনো, একসাথে খাবো। আর সুরায়াকে ডাক দিও, ও যদিও আরো দেরিতে ওঠে তবুও বলিও। এই মেয়েটা এত ঘুমায় পড়ায় তো ফাঁকিবাজি। একথা শুনে রত্নার গা জ্বলে ওঠে। ভাই, তুমি এসব কি বলছো? সুরায়া এখনো ছোট, তাই একটু দেরিতে ওঠে। হ্যাঁ, একটু পড়ালেখায় খারাপ, তাই বলে বাহিরের কারো সামনে এভাবে বলবে? বাহিরের মানুষকে রত্না? মায়া তাসফিরের বউ হয়, ওই বাড়ির একজন, বুঝেছো? আর হ্যাঁ, সুরায়াকে একটু মায়ের মতো হতে শেখাও। ছোট মানুষ, বুঝলাম, তাই বলে প্রতিদিন 12টায় ঘুম থেকে উঠবে। যখন বিয়ে দিবে তখন এমন অভ্যাস কেউ মেনে নিবে না। মায়ের মতো হতে বলায় মনে মনে ক্ষোভে ফেটে যায়, কিন্তু রফিক সাহেবের সামনে তা প্রকাশ করে না, চুপ করে রয়। মায়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও তাসফিরকে ডেকে আনো। জি বাবা, যাচ্ছি। মায়ের রুমে গিয়ে দেখে তাসফির বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে ফ্রেশ হতে গেছে। বেডশিট কাঁথা এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছালো। নজর যায় রুমের এক কোণে পড়ে আছে একটা চিরকুট। মায়া সেটা কুড়িয়ে হাতে নেয়। মোড়ানো চিরকুটা খুলে দেখে সেখানে লেখা ছিল,
মানিয়ে নেওয়া যদি জীবন হয় তবে সংসারে সুখের চেয়ে দুঃখের ছায়া থাকে কেন? লেখাটা হয়তো কারো জীবনের গল্প, তবে তার সাথেও কিছুটা মিলে যায়। এই যে সংসারে এসেছি, অপর মানুষরা মেনে নেয়নি, আমাকে মানিয়ে নিতে হবে। যদি মানিয়ে নিয়ে সফল হতে না পারি তবে এই সংসারেও সুখের চেয়ে দুঃখের ছোঁয়া বেশি থাকবে। তবে খুব করে চাই মানিয়ে নিয়ে ওনার মনে জায়গা করে নিতে। এসব ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসে মায়া। তাসফির ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, হাতে ছিল অর্ধভেজা টাওয়াল। মায়া নিতে চাইলে দেয় না, নিজে গিয়ে বেলকুনিতে মেলে দিয়ে আসে। মানিয়ে নেওয়া সংসার জীবন বড়ই কঠিন, তো সবে শুরু, আল্লাহ হয় যদিও। তাসফির টাওয়াল মেলে দিয়ে এসে মায়ের পাশে দাঁড়ায়। মন খারাপ করার কিছু নেই, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তাই দিলাম না। আর একটা কথা, আমি তোমাকে এখনো মেনে নিতে পারিনি। তুমি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে? বাবা জোর করছেন বলে করেছি। এখন তুমি বলতে পারো জোর করেছে, এতে তোমার কি দোষ? তুমি কেন শাস্তি পাবে? তবে শোনো, আমি তোমায় মেনে নিতে না পারলে তোমার সব দায়িত্ব নিব। আর কি দরকার লাগবে সেটা বলবে। একটা মেয়ে তার স্বামীর কাছে কি চায় জানেন? প্রতিটা মেয়ে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, যত্ন করুক, আগলে রাখুক, নিজের না বলা কথাগুলো বুঝুক, হাসির মাঝে দুঃখের কারণগুলো খুঁজুক। আপনি শুধু ভাত কাপড় কিংবা আর যাবতীয় জিনিসের দায়িত্ব নিতে চাইলেন, কিন্তু আমার পুরো দায়িত্ব তো না। স্বামী হিসাবে পুরো দায়িত্ব তখনই পালন করা হবে যখন কেউ ভাত কাপড়ের জিনিসের দায়িত্ব বাদেও যে সুখ দুঃখ, আনন্দ বেদনা এবং মন খারাপে মন ভালোর দায়িত্ব নিবে, সেই তো হবে আদর্শ স্বামী। তাসফির অবাক চোখে তাকিয়ে আছে। এতটুকু মেয়ে আবার এত কিছু জানে বুঝে। অবাক হচ্ছেন বুঝি? তবে ক্ষমা করবেন যদি ভুল কিছু বলে থাকি। আপনি নিচে আসেন, খাবারের টেবিলে বাবা আপনার জন্য অপেক্ষা করছে বলে মায়া চলে গেল। তাসফির এখনো মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে কিছু আউড়িয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। খাবার টেবিলে এসে বাবার পাশে বসলো তাসফির। মায়া খাবার প্লেটে দেওয়ার আগে সোফায় বসে থাকা ফুফু শাশুড়িকে ডাক দেন, ইচ্ছে থাকা না সত্ত্বেও এসে বসে এবং সুরাইয়া বলে ডাক ছাড়ে, তাড়াতাড়ি আয় খেয়ে যা। মায়া খাবার বেড়ে দিল। রফিক সাহেব মায়াকে খাওয়ার জন্য বসতে বলে। না বাবা, আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। পরে কেন? তুমি এখনই বসো। রফিক সাহেবের জোরাজুরিতে মায়া তাসফিরের পাশে চেয়ারে বসতে নেওয়ার আগেই সুরাইয়া এসে বসে। সরে, আমার দেরি হলো, খেতে দেও। সুরাইয়া, তুমি তোমার আম্মুর পাশে বসো, মায়া ওখানে বসবে। কেন মামা, এখানে বসলে কি সমস্যা? আগেও তো তাসফির ভাইয়ার সাথে বসেছি, এমনকি তার হাতেও খেয়েছি। এই কথাটা মায়ের দিকে তাকিয়ে ওকে শুনিয়ে বলে মায়া চুপ করে দাঁড়িয়ে আছে। তাসফির এবার মুখ খুলে, আগের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। বাবা যখন বলছে ও পাশে গিয়ে বসো, এত প্রশ্ন কেন? তাসফিরের রাগী সুরে কথা শুনে উঠে যায়, দাঁতে দাঁত চেপে মায়ের দিকে তাকিয়ে বসে। খাওয়া শেষে রফিক সাহেব মায়ের রান্নার প্রশংসা করে বলে, তোর রান্না তো আমি আগেও খেয়েছি, আগেও অনেক মজা হতো, এখন আরো বেশি মজা হয়েছিল। কি রে রত্না, সুন্দর হয়েছিল না? ভাইয়ের কথায় কি বলবে? মায়াকে পছন্দ না এটা তো মুখে প্রকাশ করা যাবে না, তাই মুখে বলে হ্যাঁ হয়েছে, আর কি, খারাপ না। তাসফির, তুই বললি না বৌমার রান্না কেমন লেগেছে? মায়া তাসফিরের মুখের দিকে তাকিয়ে আছে কি বলে শোনার জন্য, কিন্তু তাতে জল ঢেলে দিয়ে বলে, বাবা আমার আজকে একটু ভার্সিটিতে যেতে হবে, কিছু কাজ আছে। সে কি? আজকে তো তোদের মায়ের বাড়ি যাওয়ার কথা, আর এটা নিয়ম, বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতে হয়। বাবা আমি যেতে পারবো না। মায়ের মুখের দিকে তাকায়, কিছু মনে হতে বলে, ঠিক আছে যাব, আমি তাড়াতাড়ি বিকেলের মধ্যে ফিরে আসবো, তুমি ওকে রেডি থাকতে বলিও, আমি এসে নিয়ে যাব। মায়া রান্নাঘরের সবকিছু গুছিয়ে রেখে দেখে তাসফির ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনার কোন জামা কাপড় নিব বলে দিলে সুবিধা হতো, তাহলে ব্যাগে গুছিয়ে নিতাম। আদর্শ স্বামী কিভাবে হয় সেটা যাব, কিন্তু আদর্শ বউ কিভাবে হয় সেটা জানো না। মায়া চুপ করে রয়, কি বলছে কিছু বুঝতে পারছে না। মায়াকে চুপ থাকতে দেখে বলে, আলমারি থেকে তোমার যেটা ভালো লাগে গুছিয়ে নেওয়ার। হ্যাঁ, তখন যেমন আদর্শ স্বামীর গুণগুলো বললে, তেমন আদর্শ বউয়ের গুণগুলো মনে রাখিও বলে তাসফির বেরিয়ে গেল। মায়া হা করে তাকিয়ে আছে। আদর্শ বউয়ের গুণ মনে রাখতে বলছে, তার মানে উনি চান আমি আদর্শ বউ হই। এটা ভেবে মায়ের মুখের হাসির ঝলক দেখা দেয়। মনে মনে বলে, একদিন অল্প অল্প করেই গড়ে উঠবে আমাদের এই পবিত্র ভালোবাসার গল্প। সেদিনের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। মায়া আর তাসফির শ্বশুর বাড়ি থেকে এসে মায়াকে কলেজে ভর্তি করে দিয়েছে। সবকিছু ভালো চলছে। তাসফির আর মায়ার সম্পর্কের মাঝে পরিবর্তন এসেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে না উঠলেও বন্ধুদের সম্পর্ক গড়ে উঠেছে। তাসফির এখন আর মায়াকে এড়িয়ে চলে না, তাদের মধ্যে ছোট ছোট খুনসুটি গল্প, হাসি মজা হতে থাকে। মায়া, তাড়াতাড়ি এসো, তোমাকে কলেজে নেমে দিয়ে আমি ভার্সিটি যাব।
নিচ থেকে তাসফিরের ডাক শুনে মায়া তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে এসে হাঁফাতে থাকে। হাঁফাচ্ছ কেন? হাঁফাবো না। আপনি ডাকতেছেন এজন্য তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম, এজন্য তো হাঁফাই গেলাম। তাসফির এক গ্লাস পানি এনে দিল। এই নাও, খেয়ে তাড়াতাড়ি চলো। মায়া পানিটুকু খেয়ে দুজনে বেরিয়ে পড়ল। রাস্তার মধ্যে এসে জ্যামে পড়ে গেছি, সামনে একটা ট্রাক উল্টে গেছে, এই এক ঝামেলা, এখন অপেক্ষা করতে হবে অনেকটা সময়। তাসফির বিরক্ত চাহনিতে বাহিরে যায়, তখন দেখা মিলে সুরাইয়া একটা ছেলের সাথে গাড়িতে বসে এক অপরের সাথে প্রায় লিপ্টে আছে। মায়া তাসফিরের দিকে তাকাতে দেখে বাহিরের দিকে তাকিয়ে আছে, সে অনুযায়ী তাকাতেই সুরাইয়াকে দেখতে পায়। ছি, কি অসভ্য মেয়ে, বিয়ে তো হয়নি, এটাকে নিশ্চয়ই প্রেমিক হবে। তাসফির কিছু বলতে চেয়েও বলে না, যা ইচ্ছে করুক, ওরা সেদিন আমার মন থেকে উঠে গেছে যেদিন মায়ার সাথে বাজে বিহেভ করেছিল। ঘটনাটা বেশ কয়েক মাস আগের। তাসফির আর মায়া তার বাবার বাড়ি থেকে ফিরে আসার পর একদিন সন্ধ্যায় মায়া ছাদে কাপড় তুলে আনতে যায়, ওর পিছু পিছু সুরাইয়াও যায়। উদ্দেশ্য ছিল খারাপ। মায়া কাপড় তুলে আসতে নিবে, তখন দেখতে পায় পশ্চিম আকাশে গোধূলির আলোয় রক্তিমাভায় অসম্ভব সুন্দর লাগছে। মায়া দাঁড়িয়ে যায় ছাদের কিনারায়, দেখতে থাকে সূর্যাস্তর দৃশ্য। সুরাইয়া পা টিপে টিপে মায়ের পিছনে আসে, দুই তা মায়ের দিকে বাড়ায়, উদ্দেশ্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। যেই ভাবা সেই কাজ, যেই ধাক্কা দেয়, কিন্তু আফসোস, মায়া পড়ে যাওয়ার আগে তাসফির পিছন থেকে হাত ধরে নেয়, কষিয়ে থাপ্পড় মারে সুরাইয়াকে। মায়া ভয়ে তাসফিরকে জড়িয়ে ধরে আছে। তোর সাহস কি করে হয় ওকে ফেলে দেওয়ার? জানিস ও পড়ে গেলে কি হতো? মরে যেত, তখন কি করতি? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুই একটা খুনির চেয়ে কম না, নিকৃষ্ট মেয়ে মানুষ। চল, তোকে আব্বুর কাছে নিয়ে যাব বলে হাত ধরে টেনে নিচে নিয়ে যাচ্ছে, আর একপাশে মায়াকে জড়িয়ে রেখেছে। তাসফির নিচে নিয়ে এসে রশিদ সাহেবকে ডাকতে লাগলো। আব্বু, আব্বু। কি হয়েছে, ডাকছিস কেন? আর সুরাইয়াকে এভাবে ধরে আছিস কেন? কি হয়েছে ওকে জিজ্ঞেস করো। সুরাইয়া ভয় চুপ করে আছে। তাসফিরের চেঁচামেচিতে রত্না বেরিয়ে আসে। তাসফির সুরাইকে ধরে আছে, কিছু করেছে নাকি? তোমার মেয়ে কি করেনি তাই বলো। ও মায়াকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, ভাগ্যিস আমি মায়াকে ডাকতে গিয়েছিলাম, না হয় আজ মায়া কোথায় থাকতো বুঝতে পেরেছো? তাসফিরের কথা শুনে রশিদ সাহেব সুরাইয়া লড় উপর ক্ষিপ্ত হয়ে যায়, জিজ্ঞেস করে কেন করলে? এবার সুরাইয়ার আগে জিদে বলে দেয়, আমি তাসফিরকে ভালোবাসতাম, মা যখন আমার সাথে বিয়ে কথা বলতো তখন তুমি বলতে এখন বিয়ে নাও, পড়ালেখা শেষ করুক, তারপর এসব নিয়ে ভাববো, কিন্তু তুমি এটা কি করলে? অন্য একটা মেয়ের সাথে তো ঠিকই বিয়ে দিলে মামু। আমি কখনো বলিনি তোমার সাথে বিয়ে দিব, আর তাছাড়া রত্না আমায় অনেক আগে বলেছিল, আমি সেটা মনে রাখিনি। ওর মা নেই, এজন্য চেয়েছিলাম একটা লক্ষ্মী বৌমা আনতে। তুমি হলে কি করতে? আমি তোমার বিষয়ে অনেক কিছু জানি, নিজের ভাগ্নি বলে কিছু বলি না। মায়াকে মারতে চাওয়ার জন্য তো তোমাকে জেলে দেওয়া উচিত। রত্না বুঝতেছে পরিস্থিতি হাতের বাহিরে যাচ্ছে। ভাইজান, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, এবারের মতো মাফ করে দেও, এমন আর কখনো করবে না। তুই চুপ কর রত্না, তোর প্রশ্রয় এমন হয়েছে, ওকে খারাপ তুই বানিয়েছিস। যদি ভালো চাস আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো আসিস না। কি হলো, যাচ্ছ না কেন? আমার মাথা আরো গরম হওয়ার আগে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি চলে যাও। তাসফিরের গর্জনে ভয় কেঁপে ওঠে। মা বাবা দৌড়ে উপরে যায়, ব্যাগ গুছিয়ে চলে যায় বাড়ি থেকে। গাড়ির হর্নে ভাবনা থেকে বেরিয়ে আশেপাশের গাড়িটা চলে গেল, জ্যাম ফাঁকা হলো। তাসফির আর মায়া গন্তব্যের দিকে রওনা দিল। একে আপনি কলেজ বাদ দিয়ে ওদিকে যাচ্ছেন কেন? আজ তোমাকে আমার ভার্সিটিতে নিয়ে যাব, পুরো ক্যাম্পাস ঘুরবো, অনেক সুন্দর জায়গাটা, ওখানে অনেক ক্যাপল তো ঘুরতেও যায়। মায়া চুপ করে রইল, হঠাৎ জিজ্ঞেস করলো, আমরা কি ক্যাপল হতে পেরেছি? আমরা তো ক্যাপলে বিয়ে হয়েছে, তাহলে এই প্রশ্ন কেন? আর ভালোবাসা সেটা? তাসফির মায়ের দিকে তাকালো। সেটার উত্তর না হয় অন্য কোনো একদিন দিব। কথা বলতে বলতে ক্যাম্পাসে চলে আসলো, দুজনে নেমে ভিতরে আসলো। দূর থেকে কয়েকজন ছেলে দৌড়ে তাসফিরের কাছে আসলো, সাথে একটা মেয়েও ছিল। সবাই জিজ্ঞেস করলো, এটাকে? চল ওদিকে গিয়ে আগে বসি। ওদের মধ্যে একজন বলল, মামা, মেয়েটা যদি তোর বোন বা কেউ হয় আমার সাথে কিন্তু প্রেম করাই দে, সে বেশ সুন্দর। তাসফির রাগী চোখে ওর দিকে তাকায়। সামনে বসার জায়গায় সবাই মিলে বসে, তারপর সবার উদ্দেশ্য বলে পরিচয় করিয়ে দেই, হিজ মাই ওয়াইফ মায়া। আর মায়া, ওরা হলো আমার বন্ধু। তাসফিরের কথা শুনে প্রেম করিয়ে দিতে বলা ছেলেটার মুখ চুপসে যায়। মায়া মুগ্ধ চোখ তাসফিরের দিকে তাকিয়ে আছে। যে মানুষটা একদিন মেনে নিতে চাইছিল, আজ সেই মানুষটা বউ বলে পরিচয় দিচ্ছে, একদিন ভালোবাসবে। তাসফিরও চেয়ে আছে, মনে মনে বলছে, আজকাল অনুভব করতে পারি একটু হলেও ভালোবাসি, একসাথে থাকতে থাকতে পুরোটা হয়ে যাবে।
তপ্ত দুপুর করা রোদ মাথার উপর সূর্যি মামার গরম আগমন ক্যাম্পাস থেকে ঘুরে তাসফির মায়াকে নামিয়ে দিলে আবার কোথায় জানি বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে বলে একটা কাজ আছে, বিকেলে আসবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, তারপরও আসলো না। মায়া ভাবলো হয়তো কাজ শেষ হয়নি। মায়া আর রশিদ সাহেব চা খাচ্ছেন আর গল্প করছেন। বাবা, রাত তো হলো, আপনার ছেলে এখনো আসলো না। চিন্তা করো না, এসে পড়বে। মায়া কিছু বলল না। চা খাওয়া শেষে কাপ দুটো নিয়ে গেল রান্নাঘরে, গিয়ে রান্নার জন্য সবকিছু রেডি করবে। রশিদ সাহেবের কাছে তাসফির ফোন করলো। হ্যালো আব্বু। হ্যাঁ বল। মায়া কি করছে? রান্নাঘরে রান্না করছে, তোর কথা বলছিল একটু আগে, তুই কই? আমি নিচে ওনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি মায়াকে একটু আড়াল করে রাখো, আমি ওনাকে নিয়ে ছাদে যাব, মায়া যাতে দেখতে না পায়, আর দরজাটা খুলে দেও। ঠিক আছে আয় বলে কল কেটে দিয়ে দরজাটা খুলে দিয়ে রান্নাঘরের দিকে গেল। মায়াকে বলল, কি রান্না করছো মা? অনেক কথা বলে মায়াকে অন্য মনস্ক করে রেখেই আর দরজার সামনে দাঁড়িয়েছে যাতে তাসফিরকে দেখতে না পায়। তাসফির আলতো করে দরজা খুলে ধীর পায়ে সাথে থাকা ব্যক্তিকে নিয়ে ছাদে চলে যায়। রশিদ সাহেব তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে মায়ের রান্না শেষ হয়ে যায়। 10টা বাজতে চললো, এখনো এলো না, একটা ফোন করি বরং। মায়া, মা কাকে ফোন করছো? বাবা, আপনার ছেলেকে ফোন করছি, এখনো আসছে না, 10টা বাজে। ও তাসফির, ও আমাকে এখনই ফোন করেছিল, বললো ও আজকে বাসায় আসবে না, এক বন্ধুর বাসায় থাকবে। তুমি চিন্তা করো না, চলো আমরা খেয়ে নেই। আমাকে একবার ফোন করে বললেও পারতো। মনে মনে অভিমান নিয়ে কথাটা আওড়ার, তারপর চলে যায়। খাবার টেবিলে দুই শ্বশুর বৌমা খেয়ে নেয়। রশিদ সাহেব নিজের রুমে যান। মায়া সবকিছু গুছিয়ে রেখে নিজেও রুমে যায়। 12টা বাজতে আর 5 মিনিট বাকি। তাসফির ওর বাবাকে ফোন করে বলে মায়াকে নিয়ে ছাদে আসতে। রশিদ সাহেব মায়ের রুমের দরজায় কড়া নাড়ে। মায়া সবে ঘুমিয়েছিল, দরজায় কড়া নাড়ার শব্দে হুড়মুড় করে ওঠে। বাবা ডাকছে কেন? কিছু হয়নি তো, এই ভেবে তাড়াহুড়ো করে দরজা খুলে দেয়। কি হয়েছে বাবা? আগে আসো পরে বলছি বলে হাঁটতে শুরু করেন মা। পিছনে পিছনে আসছে। ছাদের দিকে যেতে দেখে মায়া মনে মনে বলে, বাবা এত রাতে ছাদে আসতে বলছে কেন? ভূত দেখেছে নাকি? ছাদের দরজার কাছে আসতেই আলো জ্বলে উঠে। সামনে থাকা ব্যক্তি শুভ জন্মদিন বলে। মায়া তো অনেক শখ। কি হলো বুঝতে একটু সময় লাগলো। সবচেয়ে বেশি শখ তোর মাকে দেখে। হ্যাঁ, তাসফিরের সাথে আসা ব্যক্তিটা হলো মায়ের মা। মায়া তো ভীষণ খুশি, দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। তুমি কখন আসলে মা? এসেছি তো, 10টার পর জামাই বাবাজি নিয়ে আসলো, আমি আসতে চাইনি। ও বললো আজ তোর জন্মদিন পালন করবে আর আমাকে ছাড়া নাকি হবে না, তাই বাধ্য হয়ে আসতে হলো। মামের ভালোবাসা শেষ হলে কেকটা কাটি। রশিদ সাহেবের কথায় মায়া এদিকে আসে। শুভ জন্মদিন মা। ধন্যবাদ বাবা। গিফটটা পরে দিব, আজ তোলা থাক, কারণ গিফট আনা নেই, আমি বিকেলে যাচ্ছি, বাহিরে যেতে পারিনি। আচ্ছা, সব কথা পরে হবে, এদিকে কেক কাটো বলে তাসফির মায়াকে নিয়ে গেল। কেক কাটা হলো। সবার প্রথমে তাসফিরকে খাওয়াতে চাইলে ইশারা করে ওর মাকে খাওয়াতে বলে। মায়া তাই করে। ওর মা পরে শ্বশুরকে খাওয়ায়, তারপর তাসফিরকে খাওয়ায়। নিজে খাওয়া কেকটার বাকি অংশ মায়াকে খাইয়ে দেয় এবং বলে, মানুষ বলে স্বামীর এটো খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই খাওয়ালাম, যদি ভালোবাসাটা বেড়ে যায়। মায়া তাসফিরের দিকে তাকিয়ে বলে, একপক্ষিক ভালোবাসা বেড়ে কি লাভ, শুধু কষ্ট পাওয়া হবে। একপক্ষিক হবে কেন? যদি বিপরীতে থাকা মানুষরাও অল্প স্বল্প ভালোবাসে তাহলে তোমার চলবে। তাসফিরের কথায় মায়ের মুখে হাসি ফোটে। শুধু চলবে না, দৌড়াবে। অল্প স্বল্প ভালোবাসতে বাসতে একদিন পুরোটা ভালোবাসবেন, তাহলে হবে। বাবা ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করতে রাজি ছিলাম বলে বলেছিল। আজ বিয়ে করতে যাচ্ছিস না, আমাকে ভুল বুঝছিস, একদিন তুই আমাকে ধন্যবাদ দিবি। কথাটা ঠিকই বলেছিল, আজ সেটা বুঝতে পারছি। ভালোবাসবো না বাসবো না করেও বেঁচে ফেললাম, কারণ মন সে কথা শোন না, মন চায় তোমার ভালোবাসি, তাই বেঁচে ফেললাম। তোমায় একটু জড়িয়ে ধরি। তাসফিরের বলতে দেরি মায়া ঝাপটে জড়িয়ে ধরে। এ বুকেতে শুধু তোমার বসবাস, যেখানে অন্য কারো ছোঁয়া নিষেধ ছিল। আর একটা কথা বলতে ভুলে গেছি। মায়া বুক থেকে মাথা তুলে চায়, জিজ্ঞেস করে কি কথা? আজ থেকে তোমার মা আমাদের সাথে থাকবে। আমি একবারে নিয়ে এসেছি, যদিও উনি রাজি ছিলেন না। মেয়ের বাড়ি থাকতে তবুও জোর করে আনছি, ভালো করিনি। মা তো ঠিকই বলেছে, মেয়ের শ্বশুর বাড়ি থাকলে নানান জন নানান কথা বলবে। মেয়ের শ্বশুর বাড়ি মানে কি, এটা তোমারও বাড়ি। আরে বাড়িতে আমার বাবা থাকেন, তাকে তুমি নিজের বাবার মতো দেখতে পারলে, আমি কেন তোমার মাকে নিজের মায়ের মতো দেখতে পারবো না? আজ যদি আমার মা থাকতো, সেও তো এ বাড়িতেও থাকতো, তাহলে তোমার মা থাকলে কি সমস্যা?
আর যদি বলো মানুষের কথা তাদের কাজ তো অন্যকে কথা শোনানো, তুমি তাদের কথা শুনবে কেন? আমি যা বলেছি তাই হবে, বুঝতে পেরেছো? তাসরিফের কথা শুনে মায়ের চোখেও পানি এসেছে। নিজেকে আজ ভাগ্যবতী মনে হচ্ছে, আপনাকে জীবনে পেয়ে সব ছেলে যদি এমন ভাবতো তাহলে আর ছেলে না থাকা, একা থাকা, মায়ের কষ্ট করে জীবন যাপন করা লাগতো না। আপনি এত ভালো কেন? বলে কান্নারত অবস্থায় জড়িয়ে ধরে। আমি ভালো কিনা জানি না, তবে আমার ভাবনা অন্য রকম, ধীরে ধীরে তোমার সব স্বপ্ন পূরণ করব, তুমি শুধু আমার হয়ে থেকো। মায়া তাসফিরের হাতে হাত রাখে। কথা দিলাম আমৃত্যু আমি আপনার সাথে থাকবো, মৃত্যু ছাড়া কখনো আলাদা হব না। সমাপ্তি।